তো এখানে শেষ হয়ে গেল। 3 অধ্যায় থেকে তো শুরু করব। এজোহা 3 অধ্যায় কই? আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। 3 অধ্যায় কোথায়? 3 অধ্যায় আসতেছে না নাকি? বুঝলাম না তো। আরে আমি এখন করছি ভাই, তাহলে একটা কাজ করো, তাহলে আমাকে তুমি দ্বিতীয় পত্রে আরেকটা আছে, ঠিক আছে? ওইটা হচ্ছে তোমার 7 থেকে 10, ওইটা একটু বের করে দাও, ওটা করা আছে এখানে, দ্বিতীয় পত্রের লেকচার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। যান্ত্রিক গোলযোগের কারণে একটু দেরি হয়ে গেছে। কি অবস্থা তোমাদের? অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছে সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। আজকে ভাইয়া লেট প্রেজেন্ট, তোমরা সবাই ফার্স্ট প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? ভাইয়া তো সবসময় ভালোই থাকে, তোমাদেরকেই খুঁজে পাওয়া যায় না। ও সকাল থেকে তাহলে কিসের কাজ করলো? সকালে আসে নাই? দাঁড়াও, ক্লাসটা শেষ করি। কেউ কি লাইভে আছে? জোহা দেখো তো। থ্যাংক ইউ। তোমরা অলরেডি টেস্ট পরীক্ষা শুরু করছো, কিংবা তোমার কলেজের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু করছো, এবং তোমরা সেখানে অলরেডি দেখতে পেয়েছো যে কীভাবে ওয়ান শট এমসিকিউ ব্যাচের ক্লাসগুলো তোমাদের জন্য ইফেক্টিভ হয়েছে। অর্থাৎ তোমরা যে সাজেশন পেয়েছো তোমাদের ভাইয়া আপুদের কাছ থেকে, সবগুলো সাজেশন এবং এমসিকিউ ক্লাসগুলো করেছো, তোমরা অনেকেই কমেন্টে রিপ্লাই দিয়েছো, অনেকেই তোমরা ইনবক্স করেছো যে ভাইয়া 30টার মধ্যে 27টা 28টা হুবহু কমন আসছে, কারো কারো 29টা এমসিকিউ হয়ে গেছে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ক্লাসগুলো অন্তত করার জন্য। ক্লাস না করলে তো আমাদের সাজেশন দিয়ে লাভ হইতো না। তো তোমরা আসার জন্যই আমরা আসি আর কি, এটা হচ্ছে সব থেকে বড় সত্য কথা। আটকাই গেছে, ওই যে আমাকে স্লাইডটা চেঞ্জ করে দাও। 6 থেকে 10 অধ্যায়। ও আচ্ছা আচ্ছা, আসছে, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। দেখো, আজকে আমাদের আলোচনা শুরু হবে, মানে আমি কি হয়েছিল, ফার্স্ট পেপার যখন ফার্স্ট পার্ট যখন আমি নেই, মানে দ্বিতীয় পত্রের প্রথম ক্লাসটা যখন নেই, তখন হচ্ছে কি পড়াইছিলাম, তোমাদের 1 অধ্যায় পড়াইছিলাম, আর 2 অধ্যায় পড়াইছিলাম, 6 অধ্যায় পড়াইছিলাম। তা আজকে কি বাকি অধ্যায়গুলো আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ, যতক্ষণ লাগে লাগুক, ভোর হয়ে যাক সমস্যা নাই, আজকে আমরা ক্লাস ঠিকঠাক মতো নিব। টেস্ট শেষ, এফআরবির জন্য ইনশাল্লাহ এফআরবি আরও ধামাকাদার হবে। এফআরবির জন্য আমরাও সবাই প্রিপারেশন নিচ্ছি, মানে আমরা মেন্টররা যারা আছে আমরা সবাই প্রিপারেশন ভালো করে নিচ্ছি, যেন এফআরবিতে মানে একদম ধামাকা। একটা অধ্যায় পড়লা, কমপ্লিট করলা, ওই অধ্যায় জীবনে দ্বিতীয়বার আর পড়া না লাগে, এইভাবে তোমরা সব কিছু পাবা ইনশাআল্লাহ। ওয়ান শট ব্যাচের গ্রুপকে আমরা সবসময় পাবো, এই গ্রুপটা তো থাকবেই, ক্লাসগুলোও থাকবে। তোমরা যখন দরকার ক্লাসে আসবা, ক্লাস করবা, চলে যাবা। তবে আমাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো তো পেজ থেকে আমরা করব। ওয়ান শট তো হচ্ছে একটা তোমাদের পেইড কোর্স, তো পেইড কোর্স তো শুরু আছে শেষও আছে। তো এই রুটিনের পরে তোমাদের পেইড কোর্সের আমরা যা যা ওয়াদা দিছিলাম সবগুলো ওয়াদা কমপ্লিট হয়ে যাবে, এবং আমরা এই কোর্সটা শেষ করব এখানে, অর্থাৎ লাইভ ক্লাস শেষ করব।
আচ্ছা, এখানে দেখো রাহুল কমেন্ট করছে যে ভাইয়া আপনার সাজেশন থেকে টেস্ট পরীক্ষায় 28টা এমসিকিউ কমন পাইছি। মানে তোমরা তো বুঝতেই পারছো যে এই সাজেশনগুলা বা এই এমসিকিউগুলা তোমাদের জন্য কি পরিমাণ ইফেক্টিভ, এবং আমরা এই এমসিকিউগুলা সবাই মানে যতটা পরিশ্রম দেওয়া যায় পরিশ্রম দিয়ে এমসিকিউগুলা বের করে আনি, যাতে তোমাদের পরীক্ষায় বেটার রেজাল্ট ইনশিওর করা যায়। তো আলোচনা তো অনেক হয়ে গেছে, এবার আমরা একটু পড়াশোনা শুরু করি। তো আজকে যে অধ্যায়গুলো আমরা আলোচনা করব সেই অধ্যায়গুলো কিন্তু গতানুগতিক থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, অধ্যায়গুলো হচ্ছে ছোট, এই অধ্যায়গুলো হচ্ছে আমরা বুঝতে পারি কিন্তু কম বুঝতে পারি। বুঝতে পারছো? না, আমরা আলোচনা শুরু করি। পাভেল পাভেল পেন্সিল। আচ্ছা দেখো, আমরা আজকে আলোচনা করব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়টা একটু বেশি গুরুত্বপূর্ণ, তো একটু দেখো আলোচনা করি এখান থেকে কিভাবে সিকিউ আসবে, কিভাবে এমসিকিউ আসবে, সব কিছু আমরা পড়বো। দেখো, প্রথম কথা হচ্ছে কি, বিপিএসসির পূর্ণরূপ কি? বিপিএসসির কি পূর্ণরূপ কি জানতে চাইছি আমরা। বাংলাদেশ পেট্রোলিয়াম সার্ভিস কমিশন, বাংলাদেশ প্রাইমারি সার্ভিস কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, নাকি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিটি? তাহলে উত্তরটা হচ্ছে কি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মাথায় রাখবা। আচ্ছা, 2 নাম্বার দেখো, দুদকের কমিশনারদের নিয়োগ দেন কে? খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সবসময় বলছি যে ভাইয়া যাই কিছু করো আমি যখন পড়াবো তখন খাতা কলম নিয়ে একটু বসবা। কি করবা? খাতা কলম নিয়ে বসবা। কারণ কি, ভাইয়া যা যা বেশি করে দাগায় দেয় সেগুলো পরীক্ষায় বেশি বেশি কমন আসে। তো ঠিক আছে, তো আমরা কি বললাম, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। দুদকের কমিশনার কে? প্রধানমন্ত্রী নিয়োগ দেন কে? স্পিকার, রাষ্ট্রপতি, নাকি অ্যাটর্নি জেনারেল? উত্তরটা হচ্ছে কে? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ দেয়। 3 নাম্বার দেখো, পিএসসির পূর্ণরূপটা কি? বাংলাদেশ পাবলিক সিকিউরিটি কাউন্সিল, পাবলিক সাবস্ক্রাইবার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন? না, আমরা উত্তর পেয়ে গেছি, কি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, 4, কর্ম কমিশনের প্রধান কাজ কি? অর্থাৎ আমরা যে বলতেছি ভাইয়া পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে বাংলায় বলতেছি আমরা কর্ম কমিশন, সেই কর্ম কমিশনের প্রধান কাজ কি? খেয়াল করে দেখো, প্রধান কাজ হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ দেওয়া। আচ্ছা, যাদের কাজ নিয়োগ দেওয়া তারা কি করবে? তারা নিয়োগই দিবে। তোমার কাজ কি করা? পড়াশোনা করা। তোমাকে কেউ বলছে 24 ঘন্টায় 3600 রিলস দেখো? না, কেউ তো বলে নাই। তা তুমি কেন 3600 রিলস দেখতেছ? এটা করা যাবে না। আচ্ছা, পরবর্তী অংশে যাই। স্পয়েল সিস্টেম কি? মেধা, আনুগত্য, দলীয় সুযোগ, নাকি বংশ পরিচয়? উত্তরটা হচ্ছে দলীয় সুযোগ। যে আমার দল করো, কি দলের নাম ক, এই ক দলের জন্য কি করতে হয়? ক দলের জন্য হচ্ছে আমাকে নিয়োগ দিতে হয়। তাহলে আমি ক দলের মেম্বার, ক দলের জন্য আমাকে নিয়োগ দাও। এটা করা যাবে না। 6 নাম্বার, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতার ভারসাম্য রক্ষা করে কোন ধরনের প্রতিষ্ঠান? বেসরকারি, সাংবিধানিক, আর্থিক, নাকি স্বেচ্ছাসেবী? সর্বোচ্চ পর্যায় থেকে নিয়োগ করে কে? উত্তরটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যারা কি সর্বোচ্চ পর্যায়ে মেধাবীদের নিয়োগ প্রদান করে। এই তোমরা কি বুঝতে পারতেছ? ক্লাসে আসো নাকি না এটা একটু বলবা। আচ্ছা, 3 নাম্বার দেখো, সপ্তম বাংলাদেশের কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশন কত সালে গঠিত হয়েছে? 72, 74, 75, নাকি 77? কত সালে গঠিত হয়েছে? উত্তরটা হচ্ছে 77 সালে। আবার দেখো, এখানে কিন্তু 2টা কর্ম কমিশন ছিল, 2টা থেকে একটা কর্ম কমিশনের রূপান্তর হয়ে গেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আচ্ছা, 8 নাম্বার, সংবিধানের কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের গঠন উল্লেখ আছে? 21, 27, 37, নাকি 47? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা হচ্ছে 137 নাম্বার অনুচ্ছেদে। অ্যাটর্নি জেনারেল কি করবেন, মানে কার সাথে কাজ করবে বা কার পক্ষে কাজ করবে? রাষ্ট্রের পক্ষে নাকি রাষ্ট্রের বিপক্ষে? ব্যক্তির, রাজনৈতিক দলের, সরকারের, নাকি প্রতিষ্ঠানের? উত্তরটা হচ্ছে কার? উত্তর হচ্ছে সরকারের পক্ষে কাজ করবে। কারণ কি, সে হচ্ছে সরকারের আইনজীবী। দুদকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকা।
11 নম্বর, বাংলাদেশের কয়টি সরকারি কর্ম কমিশন আছে? বলো তো দেখি, বাংলাদেশে কয়টি সরকারি কর্ম কমিশন আছে? বাংলাদেশে কয়টা সরকারি কর্ম কমিশন আছে? আচ্ছা, মনে হয় কমন পড়েনি। আচ্ছা বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা সরকার কর্ম কমিশন আছে, আর আগে ছিল হচ্ছে দুইটা ভেঙে হচ্ছে একটা করা হয়েছে। 12 নম্বর, কর্ম কমিশনের সভাপতি নিয়োগের দায়িত্ব রাষ্ট্রপতির উপর দেওয়া হয়েছে কেন? নিরাপত্তার জন্য, অভিজ্ঞতার জন্য, দলীয় লোক নিয়োগের জন্য, নাকি ব্যক্তির পছন্দে নিয়োগের জন্য? উত্তর হচ্ছে নিরপেক্ষ নিয়োগের জন্য। যে সরকারি কর্ম কমিশন 4টা আছে, 4টা সরকারি কর্ম কমিশন যেখানে আছে সেখানে যে বিসিএস পরীক্ষা দিবা, তুমি 4টাতেই দিবা, ঠিক আছে? আর আমি একটাতে দিব। রাইসা, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, বিল্লাল, আজানের জন্য একটু বিরতি, আজানটা শেষ হোক শুধু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দ্বিতীয় এক্সাম শেষ, 21টা এমসিকিউ শিওর দিচ্ছে, তার মানে পরীক্ষা ভালো হয় নাই।
যার 21টা এমসিকিউ হয়েছে তার পরীক্ষা ভালো হয় নাই, 26টার নিচে কারো এমসিকিউ হইলে সে পরীক্ষা ভালো হয় নাই, মনে করবে সেটা খারাপ পরীক্ষা হয়েছে। আচ্ছা 13 নম্বর দেখো, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক কিরূপ মর্যাদা ভোগ করে? সংসদ নেতার ন্যায়, বিরোধী দলের নেতার ন্যায়, সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায়, নাকি পুলিশ সুপারের ন্যায়? তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর হচ্ছে গ, সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় তিনি সম্মান বা মর্যাদা ভোগ করেন। কর্ম কমিশনের কর্মের শর্তাবলী আইনের সাপেক্ষে কে নির্ধারণ করবে? প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, স্পিকার, চিফ হুইপ? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান শুধু রাষ্ট্রপতির সঙ্গে কানেক্ট করবে, যেটাই সাংবিধানিক প্রতিষ্ঠান সেটাই দেখবা রাষ্ট্রপতির সাথে কানেক্টেড। এটা হচ্ছে সবথেকে বড় টোটকা। 15 নম্বর দেখো, দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম শুরু হয় কবে থেকে? 17 ফেব্রুয়ারি 4 সাল, 24 ফেব্রুয়ারি 4 সাল, 9 মে 4 সাল, 20 মে 4 সাল? দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দুর্নীতি দমন থেকে তোমাদের প্রশ্ন আসবে ইনশাল্লাহ। উত্তরটা হচ্ছে 9 মে 4 সাল। আচ্ছা এবার একটু বলো তো কি, দুর্নীতি প্রতিরোধ দিবস কত তারিখে? দুর্নীতি প্রতিরোধ দিবস কত তারিখে? যারা আছো তারা কমেন্ট করবা। দুর্নীতি প্রতিরোধ দিবস খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। প্রতিরোধ দিবস, প্রতিরোধ দিবস কবে? প্রতিরোধ দিবসটা কবে? দুর্নীতি শুরু হয়েছে কবে, মানে দুর্নীতির কার্যক্রম শুরু হয়েছে কবে সেটা আলাদা, প্রতিরোধ দিবস আলাদা। যেমন প্রত্যেকটারই একটা প্রতিরোধ দিবস থাকে। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এটা মনে হয় কারো কমন পড়ে নাই, খুবই সাধারণ একটা জিনিস। 9 ডিসেম্বর, ঠিক আছে, 9 ডিসেম্বর এটা হচ্ছে দুর্নীতি প্রতিরোধ দিবস, এবং একই দিবসে হচ্ছে রোকেয়া দিবস পালন করা হয়। 16 নম্বর দেখো, বাংলাদেশ কর্ম কমিশনের নিরপেক্ষতা বিঘ্নিত হয় কিভাবে? এখানে দুইটা উত্তর হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দুইটা উত্তর হতে পারে। কীরকম দেখো, এক দলীয় নির্বাচনের কারণে, মানে দলীয় নির্বাচন মানে কি, যে কমিশনে গেছে অমুক দল থেকে একজন গেছে, তাহলে সেখানে একটা নিরপেক্ষতা ধ্বংস হলো। আরেকটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে। এই জন্য দুটো এমসিকিউর অপশনই সঠিক, তোমরা অপশনটা দেখে নির্বাচন করবা, ঠিক আছে, অপশন দেখে নির্বাচন করবা, না হলে কিন্তু ভুল হবে। 17 নম্বর, বাংলাদেশ কর্ম কমিশনের সাপেক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছে? কতজন সদস্য নিয়ে হতে পারে? মাথায় রাখবা, এটা সদস্য ডিসাইড করবে কে? রাষ্ট্রপতি। কারণ কি, দুর্নীতি দমন কি রাষ্ট্রপতি কেন্দ্রিক নিয়োগ করা হয়। তাহলে উত্তর হচ্ছে 6 জন সদস্য। 18 নম্বর, জনাব ক রাষ্ট্রের পক্ষে কোনো মামলা পরিচালনা করতে গেলে তিনি কে পারেন? মানে রাষ্ট্রের পক্ষে মামলা, এটাই কিন্তু এমসিকিউর সব থেকে বড় হিন্ট। কি করতে হবে? রাষ্ট্রের পক্ষে কে মামলা লড়ে সেটা দেখতে হবে। রাষ্ট্রের পক্ষে মামলা কি লড়ে? অ্যাটর্নি জেনারেল। ওকে। সুপ্রিম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতিতে অপসারিত হন সেরূপ পদ্ধতিতে আর কে অপসারিত হতে পারে? অর্থাৎ কি, অপসারণ পদ্ধতি, ঠিক আছে, অপসারণ পদ্ধতি। স্পিকার, প্রধানমন্ত্রী, মহাহিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক, নাকি রাষ্ট্রপতি? তাহলে উত্তরটা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। মাথায় রাখবা, এখান থেকে কিন্তু কি সরকারের, অর্থাৎ কি রাষ্ট্রপতি চাইলে যে কোনো মুহূর্তে তার পদ খালি করতে পারে, কিংবা সংসদে তার উপর ভোটাভুটি হইতে পারে, দুইটা উপায়। 20 সাল, কত সালে রাষ্ট্রপতি কর্ম কমিশনে আদেশ জারি করে? কর্ম কমিশন আদেশ জারি করে কত সালে? উত্তর খেয়াল করো, উত্তর হচ্ছে 72 সালে। আচ্ছা 72 সালে হওয়ার পর কি হয়? দুইটা কর্ম কমিশন হয়। একটা কি হয়, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের নিয়োগের জন্য, আরেকটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ করার জন্য। অর্থাৎ আবার এই দুটো কর্ম কমিশন একসাথে হয় কত সালে? 77 সালে। যে 21 নম্বর, বাংলাদেশ সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা? খুব গোলমেলে একটা উত্তর, উত্তর হচ্ছে 4টা। অনেক জায়গায় 3টে উত্তর দেওয়া থাকে। কর্ম কমিশনে সদস্যগণরা কত কালের মেয়াদ পর্যন্ত কাজ করতে পারে? এই যে দেখো, কোনো একটা প্রতিষ্ঠানের শুরু শেষ কতদিন মেয়াদ, কে নিয়োগ দেয়, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কি কি বললাম? শুরু শেষ, কবে নিয়োগ দেয়, কে নিয়োগ দেয়, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ কি, মানে তার বয়স 65 হওয়া পর্যন্ত কাজ করতে পারবে সে।
বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে কে? আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল নাকি সচিব? উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল। 24 নম্বর, 77 সালের কত তারিখে কর্ম কমিশন গঠিত করা হয়? 30শে নভেম্বর। 25, সরকারি কর্ম কমিশনের কর্মচারীদের নিয়োগের বদলি প্রভৃতির জন্য কোন প্রতিষ্ঠান কার্যত রয়েছে? উচ্চ আদালত, কর্ম কমিশন, হাইকোর্ট নাকি নির্বাচন কমিশন? এখানে যে অনেকের কনফিউশন হতে পারে যে ভাইয়া এদের আবার কে? আবার এখানে যদি ইও নাম্বার দিয়ে অ্যাড করে দিল যে শিক্ষা মন্ত্রণালয়, তাহলে দেখবো কিছু গাধা আছে যারা কি করবে, যারা শিক্ষা মন্ত্রণালয় দিয়ে আসবে। আর বলছে ভাইয়া শিক্ষা মন্ত্রণালয় দিয়ে আসবে মানে কেন বললেন? খেয়াল করে দেখবা, ওরা চিন্তা করবে কি সবাই তো বিসিএস ক্যাডার, তার মানে সবাই শিক্ষিত। আর শিক্ষিত এদের তো পানি বিদ্যুৎ মন্ত্রণালয় তাদের নিয়োগ চেঞ্জ করবে না, তারা মনে হয় শিক্ষা। ঠিক আছে, দিয়ে দিলাম শিক্ষাই হবে। কিছু কিছু বলদ আছে যারা এইভাবে লজিক মিলায়, কিন্তু উত্তরটা সবসময় ভুলই হয়। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি কর্ম কমিশন কর্তৃক তাদের বদলি করানো হবে। 26 নম্বর, বাংলাদেশ কর্ম কমিশনে প্রতি বছর কোন মাসের প্রথম দিকে বা প্রথম দিবসে পূর্ববর্তী বছরের রিপোর্ট প্রস্তুত করা হয়? অর্থাৎ কি সারা এক বছরের রিপোর্ট কবে তৈরি করা হয়? উত্তরটা হচ্ছে মার্চ মাসের দিকে। অ্যাটর্নি জেনারেলের কাজ হলো সরকারি দলের সহায়তা করা, মানে আইনি সহায়তা করা, প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা দেওয়া, প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা হওয়া, শুধু সিআরপিসি ব্যাখ্যা দেওয়া। সিআরপিসি ব্যাখ্যা মানে কি সরকারের আইন যেগুলো আছে সেই সবগুলো ব্যাখ্যা দেওয়া। ঠিক আছে, উত্তর হচ্ছে প্রজাতন্ত্রের পক্ষে আইনি ব্যাখ্যা প্রদান করা। 28 নম্বর, বাংলাদেশ কর্মবিভাগ কয় ভাগে ভাগ করা হয়? বাংলাদেশ কর্ম কমিশনটা কয় ভাগে ভাগ বা কর্মবিভাগটা ভাগ করা হয় কত সালে? উত্তর হচ্ছে 2 ভাগে। এরপরে 29 নম্বর, কর্ম কমিশনের প্রধান অফিস কোথায়? উত্তর হচ্ছে ঢাকায়, তাই না? বিশ্বের প্রায় সর্বত্র কোন বিভাগের প্রাধান্যের উপর ভিত্তি দেওয়া হয়? অর্থাৎ হচ্ছে মানে বাংলাদেশের সব জায়গায় এবং বিশ্বের সব জায়গায় আইনের বিভাগ কয়টা? 3টা, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। 3টার মধ্যে কোনটার সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়? উত্তর হচ্ছে বিচার বিভাগকে। কারণ কি বিচার বিভাগ স্বাধীনতা দেশটা সব থেকে ভালো অবস্থানে যেতে পারে। এই জন্য দেখো তোমরা প্রথম পত্রের 7ম অধ্যায়ে তোমরা দেখছো যে স্বাধীন বিচার ব্যবস্থা সম্পর্কে পুরো একটা কলাম লেখা আছে। আবার দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়ে তোমরা দেখছো যে স্বাধীন বিচার ব্যবস্থা করতে হবে এমন লেখা উল্লেখ করা আছে। ভাই আগামীকালকে এক্সাম, কালকে এক্সাম আছে, লাইভ দেখতে পাচ্ছেন, প্যারা নাই। যা সাজেশন দিছি সাজেশন ফলো করো। পেজে যাও, পেজে যা তৌফিক ভাইয়ের সাজেশন আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র 2টা সাজেশন কমপ্লিট করো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো দিবা, আমি গ্যারান্টি নিচ্ছি। 8ম অধ্যায় খেয়াল করে দেখো, নির্বাচনের মাধ্যমে কাকে বাছাই করা হয়? খেয়াল করে দেখো 8ম অধ্যায় নির্বাচন ব্যবস্থা সম্পর্কে একটা প্রশ্ন, খেয়াল করে দেখো। এটা সেকেন্ড পেপার আপু। নির্বাচনের মাধ্যমে কাকে বাছাই করা হয়? যোগ্য প্রার্থী, রাজনৈতিক নেতা, সমাজকর্মী নাকি বিচারপতি? উত্তর হচ্ছে যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচনের সময় বাছাই করি, যে সঠিক ব্যক্তিকে নির্বাচন করুন, নির্বাচন করে দেশ গড়তে সাহায্য করুন। 2 নম্বর, বাংলাদেশে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হয় কোন জাতীয় সংসদ নির্বাচনে? অর্থাৎ কি মানে হচ্ছে ওই যে মেশিনের মাধ্যমে ভোট দেওয়া। উত্তর হচ্ছে একাদশ সংসদের নির্বাচন। কিছু কিছু আসনে প্রথমবারের মতো করা হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ কি কিছু আসনে ট্রায়াল দেওয়া হয় আর কি, যে কেমন হবে ভোট চুরি করতে। 3 নম্বর দেখো, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি? পত্রিকা, নির্বাচন, মিডিয়া নাকি আদালত? উত্তর হচ্ছে কি নির্বাচন ব্যবস্থা, মানে 2 নম্বর। এরপর দেখো 4 নম্বর, প্রশাসনের সকল পর্যায়ে জনগণের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়ে থাকে, এটা কত নম্বর অনুচ্ছেদের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 11 নম্বর অনুচ্ছেদের কথা বলা হয়েছে। উত্তর কত? 11 নম্বর অনুচ্ছেদের কথা বলা হয়েছে। 5 নম্বর, বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? এটার উত্তর কত তো দেখি, এটার উত্তর কে কে পারবে? আচ্ছা এটার উত্তর ভুল দাও তো দেখি, তাহলে বুঝবো যে তোমরা ভালো পড়াশোনা করো। এটার উত্তর ভুল উত্তর দিবা, এটার ভুল উত্তর দিবা। যারা যারা ভুল উত্তর দিবে সেটাই শুধু কাউন্ট করা হবে। 5-এর অনলি ভুল উত্তর।
5-এর সি। না, তোমরা তো ভুল উত্তর দিতে পারলো না। যারা 5-এর ভুল উত্তর দিবে তাদেরটা সঠিক, কেউ দিতে পারো নাই। অনেক দিন পর ক্লাস করতে আসছি, কি দরকার বলো? ক্লাস করা তো খুব কষ্ট। দেখো উত্তর হচ্ছে গণতান্ত্রিক। 6 নাম্বার, জনপ্রতিনিধিত্বের সৃষ্টি হয় কিসের মাধ্যমে? নির্বাচন, সভা সমিতি, পত্রপত্রিকা নাকি মিছিল মিটিং? উত্তর হচ্ছে কি নির্বাচন ব্যবস্থার মাধ্যমে কি হয়? জনপ্রতিনিধি সৃষ্টি হয়। গ ছাড়া বাকিগুলো। হ্যাঁ, তোমার উত্তর সঠিক। কে এটা? ফারহানা ইতি, রাইসা 5-এর ডি, সাবাস। মধু 5-এর ডি, সাবাস। ভুল উত্তর বলছিলাম, ভাইয়ের কথা শোনে না বেদব। আমি কি তাহলে আবার ভুল বলবো ভাইয়া? তুমি আগেই ফেল। 7 নাম্বার দেখো, বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ শাসন ক্ষমতায় কিভাবে অংশগ্রহণ করে? প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মাধ্যমে নাকি প্রশাসনের মাধ্যমে? উত্তর হচ্ছে পরোক্ষভাবে। কারণ কি, আমি কি ভোট দিচ্ছি? আমি ভোট দিয়ে কি এমপি ইলেকশন করছি? হ্যাঁ, আমার মাধ্যমে এমপি হয়েছে। এখন এই এমপিটাই আমাকে আবার শাসন করবে, আমাকে লুটে পুটে খাবে। 73 সালে নির্বাচিত জাতীয় সংসদের কোন সালে ভেঙে যায়? 73 সালে কোন সালে ভেঙে যায়? শুরু হয় কবে, শেষ হয় কবে? আচ্ছা, তোমরা সিকিউরের জন্য কিন্তু আমার সাজেশনে এই 8 অধ্যায় ফলো করবা। এই 8 অধ্যায় কিন্তু পড়া অনেক কম আছে, বেশি পড়ো না আবার। উত্তর হচ্ছে 75 সালে। এরপর দেখা, বাংলাদেশের কোন নেতা একই সাথে 3টি জাতীয় সংসদ ভেঙেছেনের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে এরশাদ কাক্কু। মাথায় রাখবা, কাক্কু। 10 নাম্বার, বাংলাদেশের সাধারণ জনগণ কিভাবে সরকারকে নিয়ন্ত্রণ করে? গণমাধ্যমের মাধ্যমে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নাকি রাজনৈতিক দলের মাধ্যমে? উত্তর হচ্ছে নির্বাচনের মাধ্যমে। কারণ কি, তোমাকে ভোট দেবা না, তুমি নির্বাচিত হবা কেমনে চাচা? হওয়ার কোনো উপায় নাই। বাংলাদেশের নাগরিক। এদেশে কোন ব্যবস্থাটি রয়েছে? সার্বজনীন ভোটাধিকার রয়েছে। ঠিক আছে, মনোনীত প্রশাসন না, এলিট ভোটাধিকার না। উত্তর হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। 12 নাম্বার, 70 সালের নির্বাচনের বৈশিষ্ট্য কোনটা? 70 সালের নির্বাচনের বৈশিষ্ট্য কোনটা? উত্তর দেখো, উত্তর হচ্ছে এক ব্যক্তির এক ভোট। এক ব্যক্তির এক ভোট। 13 নাম্বার, বাংলাদেশের নির্বাচনে কোন ব্যবস্থা প্রচলিত? এক ব্যক্তি এক ভোট, এক ব্যক্তি 2 ভোট, এক ব্যক্তি একাধিক ভোট। আচ্ছা, এখানে ভুল উত্তর অনলি কাউন্ট। 13 নাম্বারে ভুল উত্তর কাউন্ট করা হবে। 13 নাম্বারে ভুল উত্তর কাউন্ট করা হবে। সবাই একসাথে 13 নাম্বারের ভুল উত্তরগুলো বলো তো দেখি। আমাদেরকে একটু অ্যান্সার করার সুযোগ দেন। কী করবে অ্যান্সার করে বলো? ভুল উত্তর দিতে হবে তোমাদেরকে, এটাই সব থেকে বড়। ক ছাড়া বাকিগুলা এবার তুমি ফেল। ক বাদে সব। কংগ্রাচুলেশন রাইসা। নাম্বার, তুমি তো বহুত ট্যালেন্টেড। সকালবেলা মনে হয় তুমি ছোলা বুট খাও। কালকে আমার সিভিক্স এক্সাম, ফি আমানিল্লাহ, ভালো করে পরীক্ষা দাও। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে এক ব্যক্তির এক ভোট। ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ সরকার আসতে দেখছি আমরা এক ব্যক্তির যত খুশি তত ভোট। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল 18 সালের ইলেকশনে, তখন কাউকে ভোট কেন্দ্রে যাইতে হয় নাই, সবাই নিজে নিজে ভোট দিয়ে দিছে। মানে নিজে ভোট দিয়ে দিছে, দরকার হয় নাই। 4-5 জন লোক ছিল, ওরা কি পুরো এলাকার ভোট ওরা দিছে। ওরা ছিল হচ্ছে পরিশ্রমী, যে চাচা আপনি কেন কষ্ট করবেন, আপনার ভোট আমি দিয়ে দেই। ওরা এরকম পরোপকারী। 14 নাম্বার দেখো, বাংলাদেশের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে কে নির্বাচিত হয়ে থাকেন? জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য, জাতীয় সংসদের স্পিকার, পৌরসভার মেয়র নাকি মহামান্য রাষ্ট্রপতি? প্রশ্নটা ভালো করে বলো। প্রত্যক্ষ নির্বাচন হয় কোথায়? পৌরসভার মাধ্যমে। 15 নম্বর, ইউনিয়ন পরিষদের নির্বাচনে নোমান ভোট দিতে গেল নির্বাচনী কর্মকর্তা তাকে ব্যালট পেপার এবং সিলমোহর দিয়ে বলল যে পর্দা ঘেরা স্থানটিতে গিয়ে সিল মেরে পেপারটি ভাঁজ করে বক্সে ফেলুন। নোমান মূলত কোন বিষয়টির প্রয়োগ দেখল? গোপন ভোটদান পদ্ধতি, প্রকাশ্য ভোটদান পদ্ধতি, সরল ভোটদান পদ্ধতি নাকি প্রত্যক্ষ ভোটদান পদ্ধতি? 15 প্রশ্নের উত্তর দাও। 15 নম্বর প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, মৃত ব্যক্তি তো কমন ব্যাপার রে। বাচ্চা পর্যন্ত 2 দিনের বাচ্চা ভোট দিছে।
মৃত ব্যক্তি তাও কোনো দল করে মরে গেছে, তাই না? আমার দাদা দাদি ভোট দিতে গেছিল, বলছে যে চাচি কষ্ট করে আসা লাগবো না আর যান। আমার দাদা দাদি এলাকায় খুব পরিচিত, তো যাই দেখছে, কাকা আসতে হবে না কাকা, দিয়ে দিছি, যা শালা। ক নাম্বার, হ্যাঁ, গোপন ভোটদান পদ্ধতি, ভেরি গুড, গোপন সব সিক্রেট। বাংলাদেশে কোনটির ভিত্তিতে একক নির্বাচনী এলাকার বিভক্ত করা হয়? কোনটির ভিত্তিতে? আয়তন অনুপাতে, জনসংখ্যার সমতার ভিত্তিতে, শহর ও গ্রাম ভিত্তিতে, সাম্প্রদায়িকতা ভিত্তি? উত্তর হচ্ছে জনসংখ্যার সমতার উপর ভিত্তি করে এলাকার আসন দেওয়া হয়। যেমন কি দিনাজপুরে 6টা আসন আছে, চট্টগ্রামে 24টা আসন আছে, তাহলে কি জনসংখ্যা ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। 17 নম্বর, বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কোন নীতি গ্রহণ করা হয়? ভোট প্রয়োগের নীতি, সার্বজনীন ভোটাধিকার নীতি, ভোট না দেওয়ার নীতি, নাকি বিত্তশালীকে ভোট দেওয়ার নীতি? উত্তর হচ্ছে বিত্তশালীকে ভোট দেওয়ার নীতি। এই সার্বজনীন ভোটাধিকার রেখে কী হবে? যেতে তো সবসময় বড় লোকরা, তাই না? 18 নম্বর, নারীদের জন্য কোথায় সংরক্ষিত আসন বিদ্যমান? মন্ত্রণালয়, নির্বাচন কমিশনে, জাতীয় সংসদে, নাকি প্রশাসনিক ট্রাইব্যুনালে? নারীদের জন্য সংরক্ষিত আসন আছে কোথায়? উত্তর হচ্ছে জাতীয় সংসদে, ওখানেও কোটা, মেধা না কোটা, কোটা কোটা। 19 নম্বর, বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনী আইন দ্বারা সংসদ নির্বাচন পরিচালনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে? একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, নাকি চতুর্দশ? উত্তর হচ্ছে ত্রয়োদশ নির্বাচনে। বিশ নম্বর দেখো, বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্বে অর্পিত করা হয়েছে কার উপর? জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, নাকি রাষ্ট্রপতি? কার উপর দেওয়া হয়েছে? উত্তরটা হচ্ছে নির্বাচন কমিশনের উপর নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, নবম অধ্যায়ে আসো, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সার্ক। যারা পেইডে আসো তাদেরকে গতকাল পড়াইছি, মানে বেসিক টু অ্যাডভান্সে আসো যারা। নিচের কোনটি সংক্ষিপ্ত রূপ? সাউথ এশিয়ান একাডেমি ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের পূর্ণরূপ পরীক্ষায় 100% আসবে ইনশাআল্লাহ। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এই তো আমরা উত্তর পেয়ে গেছি, সার্কের উত্তর আমরা পেয়ে গেছি। আচ্ছা, 2 নম্বর দেখো, সার্কের নামকরণের প্রস্তাব দেন কে? 2 নম্বর প্রশ্নের উত্তর করো সবাই, সঠিক উত্তর করবা, ভুল উত্তর করলে মারবো। বাইশটার মতো এমসিকিউ হয়েছে, গ্রুপ থেকে বের হয়ে যাও। 22টা এমসিকিউ কেন হবে? 22টা এমসিকিউ কেন হবে? খ, বীরেন্দ্র শাহ, হ্যাঁ খুব সুন্দর, এটা জিয়াউর রহমানের প্রস্তাব ছিল, এমন মার্বল আর্থি। 3 নম্বর, 8 ডিসেম্বর 85 সালে কোন সনদটি স্বাক্ষরিত হয়? জাতিসংঘ সনদ, ওআইসি সনদ, আসিয়ান সনদ, নাকি সার্ক সনদ? উত্তর হচ্ছে সার্ক সনদ। উত্তর হচ্ছে সার্ক সনদ। 4 নম্বর, সার্কের মূল কাজ কি? সার্কের মূল কাজ হচ্ছে আঞ্চলিক সহযোগিতা করা। সার্কের মূল কাজ হচ্ছে আঞ্চলিক সহযোগিতা করা। 5 নম্বর, খেয়াল করো, 85 সালে সার্কের সমন্বিত কর্মসূচিতে যে 9টি ক্ষেত্র চিহ্নিত করা হয় তা বৃদ্ধি করে 18টি করা হয়, উন্নীত করা হয় কত সালে? 86, 87, 88, নাকি 89? উত্তর হচ্ছে 87 সালে। এরপরে দেখো, সার্কের স্থায়ী কমিটির বৈঠকে বসে কত বছর অন্তর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর? উত্তর হচ্ছে 2 বছর অন্তর। 7 নম্বর, সার্ক, ওআইসি, কমনওয়েলথ, জাতিসংঘ, এই 4টি সংগঠনের মধ্যে
ব্যাপ্তির দিক থেকে সবথেকে ছোট কোনটি? জাতিসংঘ, ওআইসি, সার্ক না কমনওয়েলথ? উত্তর হচ্ছে সার্ক। ব্যাপ্তির দিক থেকে ছোট, মাত্র কি 8টা দেশ নিয়ে গঠিত, সাউথ এশিয়ান 8টা দেশ নিয়ে গঠিত, ঠিক আছে, যদিও এখন আবার কার্য বন্ধ হয়ে গেছে। সার্কের প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? 8 নম্বরের উত্তর করো, 8 নম্বরের উত্তর। ষোলো কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা, নাই কোনো টেনশন। সাবাস, এভাবে জীবনে মারা খাবা। তাহলে উত্তর দেখো কি বলছে এখানে, প্রথম পররাষ্ট্র বৈঠক কোথায় হয়েছিল? পররাষ্ট্র বৈঠক হয়েছে কলম্বোতে। মধু, কংগ্রাচুলেশন, উত্তর সঠিক। আচ্ছা, 85 সালের প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক মুদ্রা এবং লগ্নির বিষয়ে কী ধরনের বৈঠক আহ্বান করার প্রস্তাব করা হয়? আঞ্চলিক, দ্বিপাক্ষিক, আন্তর্জাতিক নাকি বহুপাক্ষিক? উত্তর হচ্ছে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক, দুইটাই উত্তর হবে। অপশন দেখে উত্তর করবা, অপশন দেখে উত্তর করবা। 10 নম্বর, সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত হচ্ছে? বাংলাদেশ, ভারত, নেপাল নাকি পাকিস্তান? উত্তর হচ্ছে বাংলাদেশ। আবহাওয়া দপ্তর কোথায়? পাকিস্তান। 11 নম্বর, সার্ক সনদ কোথায় স্বাক্ষরিত হয়? সনদ স্বাক্ষরিত হয় কোথায়? সনদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসার সম্ভাবনা 100%। কলম্বো, ঢাকা, মালোতে নাকি কাঠমান্ডুতে? উত্তর হচ্ছে ঢাকাতে। সার্ক সনদ ঢাকা। কোন দেশ কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি বিশ্বাস নয়? মার্কিন যুক্তরাজ্য, বাংলাদেশ নাকি রাশিয়া? উত্তর হচ্ছে বাংলাদেশ। কারণ কি, সার্ক বলছে যে আমরা কারোর মধ্যে যে ঝামেলা করব না, এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি এটাই বলে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তুমি আমার পিঠা খাউজানি দিবা না, আমি তোমার পিঠা খাউজানি দেব না। প্রিন্সিপাল অফ পিসফুল কো এক্সিস্টেন্স এর অর্থ কোনটা? ইতিবাচক নিরপেক্ষতা নীতি, শান্তিপূর্ণ সহাবস্থান নীতি, জোট নিরপেক্ষ নীতি নাকি সকলের সাথে বন্ধুত্বপূর্ণ নীতি? উত্তর হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি। চোদ্দ নাম্বার, কোনটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্তর্ভুক্ত? আঞ্চলিক নিরাপত্তা জোরদার না করা, জোট নিরপেক্ষতা নীতি, বৃহত্তর শক্তির সমর্থন আদায় নাকি অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা? উত্তর হচ্ছে জোট নিরপেক্ষ নীতি বাস্তবায়ন করা। আচ্ছা, কোনটি জোট নিরপেক্ষ নীতির ইংরেজি নাম? জোট নিরপেক্ষ। 15 নম্বরের উত্তর করো তো দেখি, 15 নম্বরের উত্তর করো, 15 নম্বরের উত্তর করো। ওকে, ভেরি গুড। আচ্ছা, পরবর্তীতে যায় তাহলে। সি, প্রিন্সিপাল অ্যালাইনমেন্ট, তাই না? কংগ্রাচুলেশন, ভুল উত্তর তো দিতে বলেনি। প্রিন্সিপাল অফ নন অ্যালাইনমেন্ট, ডি নাম্বার হবে উত্তর, প্রিন্সিপাল অফ নন অ্যালাইনমেন্ট। আর এখানে আরেকটা হচ্ছে নন অ্যালাইনমেন্ট মানে জোট নিরপেক্ষ। আবার এখানে আছে, সামনে আছে নীতির কথা বলা হয়েছে, তাহলে নীতির জন্য এই নীতির ইংরেজি কি? প্রিন্সিপাল। প্রিন্সিপালের পরে কি হবে? অফ হবে, একটা প্রিপজিশন বসবে। প্রিন্সিপাল অ্যালাইনমেন্ট এক দিব, থাক বললাম না।
16 নম্বর, বৈদেশিক নীতির অর্থ কোনটা? আঞ্চলিক জোট গঠন করা, দেশের জাতীয় নীতির সেই অংশ যা বহির্বিশ্বের সাথে সম্পর্কিত, ভৌগোলিক অখণ্ডতার ভিত্তিতে সমমর্যাদা প্রদান করা, কূটনৈতিক ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করা। উত্তর হচ্ছে কি খ নাম্বার, দেশের আভ্যন্তরীণ সেই অংশ যা বহির্বিশ্বের সাথে সম্পর্কিত। ওকে। 17 নম্বর, বাংলাদেশের বৈদেশিক নীতির কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 1, 21, 23, 24, 25। উত্তরটা হচ্ছে 25 নম্বর। 18 নম্বর, বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলোর অধিকাংশ কী ধরনের রাষ্ট্র হতে পারে? জাতিরাষ্ট্র, পরাধীন রাষ্ট্র, বিভক্ত রাষ্ট্র নাকি ঔপনিবেশিক রাষ্ট্র? উত্তর হচ্ছে জাতীয় রাষ্ট্র। উত্তর কি জাতীয় রাষ্ট্র। 19 নম্বর, বাংলাদেশে সার্বভৌম এবং সমমর্যাদার নীতিতে বিশ্বাস করে। কথাটির যথার্থতা নিরূপণে বলা হয় যে সকল রাষ্ট্রের প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল, সকল রাষ্ট্রের প্রতি বাংলাদেশ উদার, সকল রাষ্ট্রের প্রতি বাংলাদেশ সহানুভূতিশীল। উত্তর হচ্ছে 1, 2, 3, তিনটাই উত্তর হতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, তিনটা যদি এক না থাকে, শুধু ক যদি থাকে তাহলে উত্তর দিবা, শুধু যদি ঘ থাকে তাহলে উত্তর দিবা, যদি ক খ গ একসাথে থাকে তাহলে সেটা উত্তর দিবা। মানে এটার উত্তর এককভাবে কও হইতে পারে, আবার এককভাবে খ গও হইতে পারে। এটা একটু আলাদা আলাদাভাবে আসার সম্ভাবনা আছে। এটা এমসিকিউগুলো একটু কমপ্লিকেটেড। 20 নম্বর, ওআইসির সেক্রেটারিয়েট কি? একটি আঞ্চলিক সংস্থা, একটি প্রশাসনিক সংস্থা, ওআইসির প্রধান নির্বাহী কার্যনির্বাহী সংস্থা নাকি একটা অর্থনৈতিক সংস্থা? উত্তর হচ্ছে একটা কার্যনির্বাহী সংস্থা। 21 নম্বর, ওআইসির অন্যতম উদ্দেশ্য কোনটি? সামাজিক উন্নয়ন করা, অর্থনৈতিক উন্নয়ন করা, ইসলামী সংহতি বৃদ্ধি করা নাকি সাংস্কৃতিক সমৃদ্ধি তৈরি করা? উত্তর হচ্ছে গ নাম্বার, ইসলামী সংস্কৃতি বৃদ্ধি করা। গ নাম্বার কি? ইসলামী সংস্কৃতি বৃদ্ধি করা। 10 নম্বর দেখো, কোন আন্তর্জাতিক সংস্থা বিশ্বের প্রতিবন্ধী দিবস ঘোষণা করে? প্রতিবন্ধী দিবস ঘোষণা করছে কারা? উত্তর হচ্ছে কি আমাদের, উত্তর হচ্ছে জাতিসংঘ প্রতিবন্ধী দিবস। আচ্ছা, দুই নম্বর, লো ভিশন শব্দের অর্থ কি? দৃষ্টিহীনতা, ক্ষীণদৃষ্টি, দৃষ্টি তীক্ষ্ণতা নাকি আংশিক দৃষ্টিহীনতা? উত্তর হচ্ছে কি দৃষ্টিহীনতা, অর্থাৎ কম দেখে যারা তাদেরকে লো ভিশন বলা হয়। ভিশন মানে কি? দেখা, লো মানে কি? কম, তাহলে কম দেখা। 3, প্রতিবন্ধী বোঝাতে বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ কোনটা? হিউম্যান ডিসেবিলিটি, হিউম্যান ডিসঅর্ডার, পার্সন উইথ স্পেশাল নিড নাকি অটিজম ডিসঅর্ডার? উত্তর হচ্ছে পার্সন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ যার স্পেশাল কিছু দরকার আছে জীবন পরিচালনা করতে। 4 নাম্বার, যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না তাদেরকে কি বলা হয়? প্রতিবন্ধী, বাচাল, দুর্বল নাকি অসহায়? উত্তর হচ্ছে প্রতিবন্ধী বলা হয় তাকে। 5 নাম্বার, বাংলাদেশের কবে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন পাশ করা হয়? 11, 12, 13 নাকি 14? উত্তর হচ্ছে 13 সালে প্রতিবন্ধী আইন। এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসবেই আসবে, আসবেই আসবে, না হলে কিন্তু অবস্থা খারাপ, অসম্ভব। ছয় নম্বর দেখো, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং সুরক্ষা আইন 13 সালে বিশ্লেষণ করে প্রতিবন্ধীদের কয়টা ধরন পাওয়া যায়? 8টি, 12টি, 10টি নাকি 14টি? উত্তর হচ্ছে 12টি। আচ্ছা, 7 নাম্বার, কোনটি মস্তিষ্কের বিকাশজনিত প্রতিবন্ধকতা? সেরিব্রাম পালসি, অটিজম, বুদ্ধি প্রতিবন্ধিতা নাকি ডাউন সিনড্রোম? উত্তরটা হচ্ছে অটিজম। 8 নাম্বার, শব্দের তীব্রতায় কত ডেসিবেল হলে তাকে শ্রবণ প্রতিবন্ধী বলা হয়? কত ডেসিবেল হলে শ্রবণ প্রতিবন্ধী বলা হতে পারে? উত্তরটা হচ্ছে 60 ডেসিবেলের ঊর্ধ্বে। 8 নাম্বার এমসিকিউটা দাগ দিয়ে নাও।
আচ্ছা, হ্যাঁ তোমরা উত্তর করো, তোমরা নিজে নিজে উত্তর করবা, নিজে নিজে দেখবা। আমার পরীক্ষা হয়ে গেছে ভাইয়া, অভিনন্দন, কংগ্রাচুলেশন। সামিয়া, গত পরীক্ষা তো খুব ভালো দিছিলে তুমি। কি সামিরা, সরি। আচ্ছা, 9 নাম্বার, অপরিণত মস্তিষ্কে কোনো আঘাত বা রোগের লক্ষণের কারণে যে প্রতিবন্ধকতা দেখা যায় তাকে আমরা কি প্রতিবন্ধকতা বলতে পারি? হিয়ারিং ডিসেবিলিটি, সেরিব্রাল পালসি, নাকি ডাউন সিনড্রোম, নাকি অটিজম? উত্তর হচ্ছে সেরিব্রাল পালসি। এটা কিন্তু তোমাদের মানে আলাদা ধরনের একটা এমসিকিউ, নর্মালি যেটা আসে না। 10 নাম্বার, ক্লিনিক্যাল ডিপ্রেশন, বায়োপোলার ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস, দুশ্চিন্তা বা ফোবিয়াজনিত কোনো মানসিক সমস্যা ইত্যাদিকে কী ধরনের প্রতিবন্ধকতা বলা হয়? মানসিক অসুস্থতা প্রতিবন্ধকতা, বাক প্রতিবন্ধকতা, বুদ্ধি প্রতিবন্ধকতা, নাকি দৃষ্টি? উত্তর হচ্ছে মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধকতা, যেমন কি প্রেম করে শেখা খাইছ তার ক্ষেত্রে বলা হয়েছে আর কি। 11 নাম্বার, মানুষের 21তম ক্রোমোজোম জোড়ায় অতিরিক্ত ক্রোমোজোমের ফলে সৃষ্ট প্রতিবন্ধকতা কোনটি? অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, নাকি বাক প্রতিবন্ধিতা? উত্তর হচ্ছে ডাউন সিনড্রোম। 12 নাম্বার, বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের সংখ্যা কত? 20 লাখ, 25 লাখ, 30 লাখ, নাকি 35 লাখ? উত্তর হচ্ছে 20 লাখ, অনেক মানুষ। দৃষ্টি প্রতিবন্ধকতায় শিক্ষার সুব্যবস্থা করার জন্য কোনটি প্রয়োজন? আধুনিক প্রেস, বেল প্রেস, পিকচার প্রেস, নাকি অটোমেটিক প্রেস? উত্তর হচ্ছে বেল প্রেস, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। শ্রবণ প্রতিবন্ধীর সংখ্যা প্রতিবন্ধিতা কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, নাকি 6 প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। আচ্ছা, তোমরা একটা এমসিকিউর উত্তর দাও তো দেখি। যারা টিকটক দেখে তারা মানসিক প্রতিবন্ধী নাকি তারা ব্রেন প্রতিবন্ধী? মানসিক প্রতিবন্ধী নাকি বুদ্ধি প্রতিবন্ধী? যারা টিকটক দেখে, যারা টিকটক দেখে তারা কোন প্রতিবন্ধী বলো? টিকটকাররা কি? আমি টিকটক দেখি না, রিলস দেখি না। রিলস দেখা কোনো পাপ না, মানসিক সব রকমের। সাবাস, তোমাদের প্রতিবাদ দেখে আমার ভালো লাগছে। 15 নাম্বার, বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা? অনাথ, উপজাতি, ভিক্ষুক, নাকি প্রতিবন্ধী? উত্তর হচ্ছে প্রতিবন্ধী। আচ্ছা, এরপর দেখো 16 নাম্বার, বিশ্বের শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধিতার সমস্যা আছে? বিশ্বের কথা বলছে, বিশ্বের হচ্ছে 10 ভাগ মানুষ প্রতিবন্ধী, মানে টোটাল 10%। প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটা? ডিসেবিলিটি, ডিসেবল, নাকি ডিসপ্লেস, নাকি ডিসকাউন্ট? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ডিসএবিলিটি। এরপর 18 নাম্বার, বেল সামগ্রী কাদের শিক্ষার উপকরণ? বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, নাকি মানসিক প্রতিবন্ধী? উত্তর হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। 19 নাম্বার, প্রতিবন্ধীদের সমস্যা হলো 1, 2 দৃষ্টিহীনতা, বাক শক্তিহীনতা, প্রখর বোধ শক্তিহীনতা। কোনটা উত্তর হবে? উত্তর হচ্ছে 1 এবং 2। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। 19 নাম্বারটা খাতায় নোট ডাউন করে নাও। 20 নাম্বার, একটি দুর্ঘটনায় রহিম তার 2 পা হারিয়েছে, তার জীবন এখন আর স্বাভাবিক নয়, সে ভিন্নভাবেই অধিকার বঞ্চিত ও অসহায়। রহিমের স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজন আর্থিক অনুদান, কর্মের সুযোগ, বিশেষ সহযোগিতার সুযোগ। উত্তর হচ্ছে 1, 2, 3। আর্থিক অনুদান দরকার, কর্মেরও সুযোগ দরকার, বিশেষ সহযোগিতারও দরকার। মোতালেব শেখ বেঁচে থাকার মাধ্যম হিসেবে শিক্ষাবৃত্তিকে গ্রহণ করেছে। এই বছর নদী ভাঙ্গন তার ঘরবাড়ি, গাছপালা, জমির ফসল সবই নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। আজ তিনি নিঃস্ব ভবঘুরে। এখানে মোতালেব হোসেন কোন ধরনের প্রতিবন্ধী? উত্তর কি? উত্তর হচ্ছে সে অর্থনৈতিক প্রতিবন্ধিতার মধ্যে আছে, টাকা পয়সা নাই। ঠিক আছে। মোতালেবের বেঁচে থাকার জন্য মাধ্যম হিসেবে ভিক্ষাবৃত্তিকে গ্রহণ করেছে। এখন সে দেখো এই বছর সে নদী ভাঙ্গনে সব কিছু হারাই গেছে। এখন তার জন্য কি করা দরকার?
1 নাম্বার দেখো, পরিবারের এবং সমাজ থেকে বোঝা মনে করবে তাকে, অবশ্যই 100%। সে বিষণ্ণতায় ভুগবে 100%, আত্মকর্মস্থানের ব্যবস্থা করতে হবে, এটা তো 100%। তাহলে উত্তর কী হচ্ছে? 1 এবং 2। নাগরিকের সমস্যার প্রভাব কোনটা? নাগরিকের 1 এবং 2 নাম্বার সমস্যা। 23 নাম্বার, 2000 বছর আগের ভারতীয় শাস্ত্রবিদ কৌটিল্যের অর্থশাস্ত্রের গ্রন্থে কোনটির উল্লেখ পাওয়া যায়? দুর্নীতি, আধুনিক প্রযুক্তি, এইডস নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা? উত্তর হচ্ছে দুর্নীতির খোঁজ পাওয়া যায়। এটাও আবার প্রতিবন্ধী, হ্যাঁ রে, টাকা পয়সা নাই আর কি, এখানে মূলত সামাজিক সমস্যাটাকে ইন্ডিকেট করছে। দুর্নীতি কোন ধরনের ব্যাধি? সামাজিক ব্যাধি, রাজনৈতিক ব্যাধি, অর্থনৈতিক ব্যাধি নাকি শারীরিক ব্যাধি? উত্তর হচ্ছে একটা সামাজিক ব্যাধি। 25 নাম্বার, ল্যাটিন শব্দ করাপ্টাস এর অর্থ কি? উন্নয়ন, বিস্তার, ধ্বংস বা ক্ষতি বা অপব্যবহার? উত্তর হচ্ছে ধ্বংস বা ক্ষতি সাধন করা। 26 নাম্বার, ব্যক্তিগত স্বার্থোদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারকে কি বলা হয়? সন্ত্রাস, দুর্নীতি, উচ্চাভিলাষ নাকি অসততা? উত্তর হচ্ছে দুর্নীতি। 27 নাম্বার, কোনটি সমকালীন বিশ্বের প্রধান চ্যালেঞ্জ? স্বজনপ্রীতি, কিশোর অপরাধ, দুর্নীতি নাকি সন্ত্রাস? উত্তর হচ্ছে দুর্নীতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দুর্নীতির কয়টি কারণ চিহ্নিত করেছে? উত্তর হচ্ছে 4টি, 6টি, 8টি নাকি 10টি? উত্তর হচ্ছে 6টি কারণ উল্লেখ করেছে। বর্তমান কোনটির কারণে সমাজের ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে? উত্তর হচ্ছে দুর্নীতির কারণে। দুর্নীতিবাজ ব্যক্তির ফাইল আটকে রাখে কি গ্রহণ করে? ঘুষ, সুদ, বকশিস নাকি বকেয়া পাওনা? উত্তর হচ্ছে সুদ গ্রহণ করে। ওকে, ঠিক আছে। আমরা যেহেতু 51 মিনিট টানা ক্লাস করলাম, আমরা তাহলে এখন 10 মিনিটের বিরতি নিতে পারি, তাই না? না, আমরা ঠিক আসবো কয়টায়? 31 বাজে। আমরা 6:40-এ ক্লাস শুরু হবে। আবার কয়টা ক্লাস শুরু হবে? ক্লাস শুরু 6:40 PM, ঠিক আছে? তার মধ্যে তোমরা একটু নাস্তা করে আসো। অস্ত্র শেষ হয়ে গেছে।
না এটা তো করে দেওয়া যাবে না না আসবে রমজান মাসে শুরু থেকে আসবে আর এটা রমজান হয়ে যাবে কারণ আমাদের শুরু প্রথম কোর্সে থেকে চলো ভাই এটা কি কথা হচ্ছে হচ্ছে কনফিগার করে রাখি আচ্ছা ঠিক আছে ডিসকাউন্ট করে দিলাম আপনি চেষ্টা করবেন যে যাতে 1 তারিখের আগেই ভর্তি হয়ে যেতে পারেন আমাদের জন্য ডিসকাউন্ট শুরু হলে ব্যবসা তো দিন আসছে আর মনে হতে আছে আমাদের কোর্সের অনেকগুলো সাবজেক্ট মিলিয়ে পড়তে গেলে এখন তো জরুরি হয়ে গেছে একসাথে একটা রেখেছিল আর ওরা কয়টা ডিভাইস থেকে লগ ইন করতেছে এটা আমরা দেখতে
বড় সমস্যা এই এলাকায় কোনো স্যান্ডেল আছে? শরীরের হিট বেশি। যদি দেখো 10 মিনিট পর্যন্ত ক্লাসে কোনো শব্দ নেই, তাহলে চলে আসবে আমার তুলে নিয়ে দেওয়ার জন্য। পোলাপান, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো না থাকার তো কোনো কারণ নাই। পৌরনীতি মানেই সব কমন আসে, তাই না? কিন্তু পরীক্ষায় গেলে বাস খাই। ওকে, যশোর বোর্ড থেকে আমি সাজেশন ফলো করো, কোনো বোর্ড টোর্ড দেখার সময় নাই, সাজেশন ফলো করবা, সাজেশন পড়বা, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা দেখো, এই জোহা কার মধ্যে দিল? জোহা, এই যে সেট করে দাও, কার মধ্যে দিল এটা? কাহা লুকা রাখা? এখন আমরা শুরু করব দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় থেকে, কারণ 1 এবং 2 গত লেকচারে আমি পড়াই দিছিলাম। এখন 3, 4, 5 কমপ্লিট করাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের পড়াশোনা শেষ। সোনার বাংলাদেশ। তারপর আমিও তোমাকে চিনি না, তুমি তো আমাকে চেনার কোনো কারণই নাই। পরীক্ষায় কমন পাইলে বলবা যে ভাইয়া কমন পাইছে, না পাইলেও বলবা কমন পাইছি। লে বাপ রে বাপ। এক্সপোর্ট এক্সপোর্ট না ইম্পোর্ট করে, ইম্পোর্ট করে। আচ্ছা হয়ে গেছে। কালকে সেকেন্ড পেপার এক্সাম। তুমি যদি এত বছর পর্যন্ত না পড়ো, তাইলে আমি একদিনের ক্লাস নিয়ে তোমাকে কতটুকুই বা আগাই দিতে পারবো? সাজেশন দিছি আজকে কতদিন আগে, গ্রুপে দিয়ে দিছি, পেজে ভিডিও করে দিয়ে দিছি, কতভাবে দিয়ে দিলাম, কিন্তু তোমরা কি করলা? তোমরা যদি না পড়ো তাইলে কি কোনো লাভ আছে? এই কোনো লাভ আছে? নাই, কোনো লাভ নাই। এই জন্য তো কী করতে হবে? তোমাদেরকে আগে পড়তে হবে। দেখো, ফাইলটা শুধু ইম্পোর্ট হোক, তারপরে আমরা 3, 4, 5 অধ্যায় কমপ্লিট করবো ইনশাআল্লাহ। কমপ্লিট করলে মোটামুটি তোমাদের পৌরনীতির উপরে 80% প্রিপারেশন হয়ে যাবে, ক্লাসেই হয়ে যাবে। বাদ বাকি 20% তো তোমাকে একটু পরিশ্রম করতে হবে, নাকি? সাজেশন পড়েছে ভাইয়া, ওটাই এনাফ আপু, ওটাই সাজেশনই এনাফ, সাজেশনই এনাফ, অন্য কিছু লাগবে না। ওকে, আমরা এখন কি আলোচনা শুরু করব।
তৃতীয় অধ্যায়, খেয়াল করে দেখো। তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন? যুদ্ধের প্রস্তুতির জন্য, ব্যবসা করার জন্য, বসবাস করার জন্য, নাকি শহর গড়ার জন্য? বাঁশের কেল্লা কেন করা হয়? উত্তরটা হচ্ছে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। যুদ্ধটা কার সাথে হবে ভাইয়া? যুদ্ধটা হবে হচ্ছে ইংরেজদের সাথে। আওয়ামী লীগ বিএনপির যুদ্ধ না, ইংরেজদের সাথে যুদ্ধ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, চিত্তরঞ্জন দাসের সংক্ষিপ্ত নাম কি ছিল? সিআর দাস, আর সি দাস, নাকি NSS দাস, সিআর দাস? কোনটা উত্তর? উত্তর হচ্ছে 1 নাম্বার সিআর দাস, চিত্তরঞ্জন দাস। আচ্ছা, নিচের কোনটি ঘটনাটির সাথে তিতুমিরের সম্পৃক্ততা রয়েছে? সিপাহী বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, ফরাজি আন্দোলন, নাকি কৃষক বিদ্রোহ? তিতুমিরের সম্পৃক্ততা রয়েছে, উত্তর হচ্ছে বারাসাত বিদ্রোহ। 4 নাম্বার, হাজী শরীয়তুল্লাহ মুসলমানদের জন্য কয়টি ফরজ পালনের ওপর গুরুত্ব দেন? কয়টা ফরজ পালনের কথা বলা হয়েছে? হাজী শরীয়তুল্লাহ, ফরজি আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে কটা? উত্তর হচ্ছে 5টি ফরজ আন্দোলনের জন্য, পালনের জন্য। 5 নাম্বার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে প্রথম গণবিদ্রোহ গড়ে তোলে? স্যার সৈয়দ আহমদ, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, নাকি মৌলানা ভাসানী? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে বলছে? উত্তরটা হচ্ছে তিতুমির। তিতুমির থেকে এমসিকিউ কিন্তু আসবেই। বাঁশের কেল্লার সাথে কোন নেতা সম্পৃক্ত? উত্তর হচ্ছে তিতুমির, মীর নিসার আলী তিতুমির, তাই না? মীর নিসার আলী তিতুমির। আচ্ছা, একটু আমাদের মধ্যে স্লাইড উল্টাপাল্টা হয়ে গেছে, চাপ নাই, এখনই আবার শুরু হবে। একটু ইম্পোর্টার সময় দিবা, তাহলেই খেলা হয়ে যাবে। সব কিছু ঘোলা হয়ে গেল, তাই না? হারিয়ে গেছে, হ্যাঁ হারিয়ে গেছে, আসতেছে। কেউ কি আমার সাথে একটু ঝগড়া করবা? কেন, তোমার কি ব্রেনের সমস্যা? কৃষি শিক্ষার ক্লাস হবে না। যদি 4টা ক্লাস কমপ্লিট না হয়ে যায় তাহলে অবশ্যই ক্লাস হবে। তোমাদের সঙ্গে 4টা ক্লাসের কথা হয়েছিল। আচ্ছা, এটা আমার লাস্ট ক্লাস, এটা এতটুকু এটাই জানি। ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে ঘু। হবে রে হবে, একটু অপেক্ষা করো, হবে। এফআরবিতে খেলা, সবাই যুক্ত হয়ে যাও। এফআরবিতে তো খেলা আছে, এটা তো বলার অপেক্ষা রাখে না রে বাবা। এফআরবি মানেই তো পিনিক, এফআরবি মানেই পিনিক।
দেখো আলোচনা শুরু। কি বললাম যে 7 কার আন্দোলনে তৎকালীন ভারতবর্ষে মুসলমানদের সামাজিক জীবনের গভীর আলোড়ন সৃষ্টি হয়? সোহরাওয়ার্দী, হাজী শরীয়তুল্লাহ, শেখ মুজিবুর রহমান নাকি ফজলুল হক? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ। ওকে, এরপরে দেখো 8 নাম্বার, হাজী শরীয়তুল্লাহ আন্দোলন ছিল ধর্মীয় আন্দোলন, সামাজিক আন্দোলন নাকি রাজনৈতিক আন্দোলন? হাজী শরীয়তুল্লাহর আন্দোলন। উত্তর হচ্ছে স্পেসিফিক হবে, উত্তর হচ্ছে 3টাই। তিনি সামাজিকভাবে আন্দোলন করছে, রাজনৈতিক আন্দোলন করছে, আবার ধর্মীয় আন্দোলন মানে কি? ধর্মীয় আন্দোলন মানে হচ্ছে ফরাইজি আন্দোলন করছিল। এরপরে দেখো 9 নাম্বার, কৃষক প্রজা পার্টি গঠন করে কে? 9 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। উত্তর হচ্ছে কৃষক প্রজা পার্টি, হাজী আচ্ছা একটু হয়ে গেছে। কৃষক প্রজা পার্টি হচ্ছে একে ফজলুল হক। আচ্ছা উত্তরটা দেওয়া আছে, দেখতে পারি নাই। আচ্ছা যাই হোক, 10 নাম্বার, ফরাজি আন্দোলনের নেতা কে ছিল? ফরাজি আন্দোলনের নেতা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ ছিল। আচ্ছা এরপরে 11 নাম্বার, 54 সালে পূর্ব পাকিস্তানের আইনসভা নির্বাচনের পর কে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে? 54 সালের কথা বলছে। 11 নাম্বার এমসিকিউ খাতায় টুকায় নাও, 11 নাম্বার এমসিকিউ খাতায় টুকে নাও। 54 নাম্বারের কথা বলছে, 11 নাম্বার খেয়াল করে দেখো। ঘ নাম্বার ফজলুল হক। 12 নাম্বার, চিত্তরঞ্জন দাসের পূর্বপুরুষদের আদি নিবাস কোথায়কার? চিত্তরঞ্জন দাসের পূর্বপুরুষ, চিত্তরঞ্জন দাস থেকে পূর্বপুরুষ। ফজলুল হক থেকে সিকিউ আসছে, ফাইনাল পরীক্ষায়ও সিকিউ আসবে ইনশাআল্লাহ, ফাইনাল পরীক্ষায়ও সিকিউ আসবে। একে ফজলুল হক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। উত্তর হচ্ছে মুন্সিগঞ্জে, মুন্সিগঞ্জে। 13 নাম্বার, হাজী শরীয়তুল্লাহর মতাদর্শ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? অহিংস মতাদর্শ, দারুল আমান, ওয়াহাবি মতাদর্শ, সহযোগী মতাদর্শ। উত্তর হচ্ছে ওনারা ছিল দারুল আমান কেন্দ্রিক মতাদর্শ। 14 নাম্বার, দ্য ওয়ে অফ স্বরাজ গ্রন্থটির লেখককে? স্বরাজ আন্দোলনের কথা বলছে। উত্তর হচ্ছে চিত্তরঞ্জন দাস, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 15 নাম্বার, বেঙ্গল প্যাক্ট চুক্তি অনুসারে সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা কত ভাগ সরকারি চাকরি সংরক্ষিত ছিল? 40, 50, 45 নাকি 55? উত্তর হচ্ছে 50 ভাগ চাকরি ছিল। 16 নাম্বার, ফরাইজি আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কোনটা ছিল? ফরাইজি আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কোনটা ছিল? মুসলমানদের ধর্মীয় অনুশাসন মানতে রাজি করানো বা অনুপ্রাণিত করা, মুসলমানদেরকে ধর্মীয় ফরজ পালনে আগ্রহী করে তোলা, অত্যাচারিত জমিদার নীলকরদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা, সমাজ থেকে কুসংস্কার দূর করা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে অত্যাচারিত জমিদার নীলকরদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা। 17 নাম্বার, শেরেবাংলা ফজলুল হককে খেতাব দান করেন কারা? বাংলার জনগণ, লাহোরের জনগণ, পাকিস্তান জনগণ নাকি ঢাকার জনগণ? খুবই স্পেসিফিক উত্তর। উত্তর হচ্ছে লাহোরের জনগণ। অনেকে বাংলার জনগণ ঢাকায় দিয়ে চলে আসবে, তারা কিন্তু ধরা খাবে। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিল? কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। আচ্ছা 18 নম্বর প্রশ্নের উত্তর দাও তো দেখি, 18 নম্বর প্রশ্নের উত্তর দাও তো দেখি, 18 নাম্বার, 18 উত্তর দাও। আঠারো নাম্বার পাইতেছে না, চিত্তরঞ্জন দাস বা সিআর দাস। 19 নাম্বার, কবে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয়? 21, 22, 23, 24? উত্তর হচ্ছে 23 সালে। 20 নাম্বার, তিতুমিরের আন্দোলনের সাথে জড়িত শিক্ষা আন্দোলনের অনুকূলে চেতনা সৃষ্টি, জমিদার নীলকরদের বিরোধিতা, রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে নির্দেশনা দান। উত্তর হচ্ছে 2 ও 3 নাম্বার। 21 নাম্বার, নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয় কেন? ক, সামাজিক কুসংস্কার দূর করার জন্য, আধুনিক শিক্ষায় মুসলমানদের উদ্বুদ্ধ করার জন্য, জমিদারি প্রথা রক্ষা করার জন্য নাকি কৃষি উন্নয়ন করার জন্য? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আধুনিক শিক্ষায় মুসলমানদের উদ্বুদ্ধ করার জন্য।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক গৃহীত কমিশনের সদস্য কে ছিলেন? নেহেরু, চিত্তরঞ্জন দাস, একে ফজলুল হক নাকি রাজা রামমোহন রায়? 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। হুম 22-এর ক জওহরলাল নেহেরু। কংগ্রাচুলেশন চিত্তরঞ্জন দাস। 23 নাম্বার মোহামেডান লিটারেরি সোসাইটি গঠন করে কে? লতিফ, আমির আলী, নবাব সলিমুল্লাহ নাকি এস দ্য ফজলুল হক? লিটারেরি ক্লাব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নবাব আব্দুল লতিফ, রাবিতে ওনার নামে একটা হল আছে লতিফ হল। বারাসাত বিদ্রোহের নেতা কে ছিল? তিতুমির, দুদুমিয়া, ফকির মজনু শাহ নাকি শরীয়তুল্লাহ? উত্তর হচ্ছে তিতুমির। 25 নম্বর দেখো চিত্তরঞ্জন দাসের পরিবার কোন মতাদর্শের অনুসারী ছিল? বৈষ্ণববাদ, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ নাকি বৈষ্ণব এবং ব্রাহ্মণ? উত্তরটা হচ্ছে উনি ছিল বৈষ্ণববাদ এবং ব্রাহ্মণ মতাদর্শের। বৈষ্ণববাদ এবং ব্রাহ্মণ মতাদর্শের। 25 নম্বর চিত্তরঞ্জন দাসের এমসিকিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ এটা। তিতুমিরদের বিপ্লবী চেতনার লক্ষ্য ছিল না, না বলছে শেষে জমিদারদের উচ্ছেদ করা, সমাজ সংস্কার এবং ধর্মীয় শিক্ষার বিস্তার, শোষণমুক্ত সমাজ গঠন, রাজনৈতিক অর্থনৈতিক দিক নির্দেশনা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে রাজনৈতিক অর্থনৈতিক দিক নির্দেশনা। ওনারা শুধু বিদ্রোহ করছিল। বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে? স্যার সৈয়দ আহমদ, আব্দুল লতিফ, সলিমুল্লাহ নাকি চিত্তরঞ্জন দাস? উত্তর হচ্ছে আব্দুল লতিফকে সৈয়দ আহমদ বলা হয়। 28 নম্বর কলিকাতার টেইলর হোস্টেল, বেকার হোস্টেল ও কারমাইকেলের হোস্টেলের কার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়? একে ফজলুল হক, নবাব আব্দুল লতিফ, স্যার সলিমুল্লাহ নাকি রামমোহন রায়? উত্তর হচ্ছে ফজলুল হক। চিত্তরঞ্জন দাস কোন বিষয়ের প্রতি যত্নশীল ছিল? দেশ বিভাগ, বঙ্গ বিভাগ, হিন্দু মুসলিম ঐক্য নাকি হিন্দু জাতীয়তাবাদ? উত্তর হচ্ছে হিন্দু মুসলিম ঐক্য। এই জন্য তিনি করছিল বেঙ্গল প্যাক্ট নামে একটা আইন তৈরি করছিল। বাঁশের কেল্লা নির্মাণ করে কে? আমার বাপ, মানে সরি তিতুমির। চতুর্থ এবং পঞ্চম অধ্যায় খেয়াল করে দেখো, রাষ্ট্রীয় মূলনীতির কথা উল্লেখ করা হয়েছে 1972 সালে সংবিধানে। সংবিধানের কোন অংশে? পরিশিষ্টে, প্রস্তাবনায়, সংযোজিত অংশে নাকি শেষ অনুচ্ছেদে? উত্তর হচ্ছে কি প্রস্তাবনায়। বা এখানকার প্রত্যেকটা এমসিকিউ এর সাথে নোট দেওয়া আছে, তো নোটগুলো অবশ্যই পড়বা। 1 নম্বর খেয়াল করে দেখো নোট, 72 সালের সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোর কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে সংবিধানের দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ 8 থেকে 25 এগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এই নোটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2 সংবিধানের প্রথম এবং মূল মূলনীতি কোনটা? সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা? উত্তর হচ্ছে জাতীয়তাবাদ। 3 নম্বর রাষ্ট্রীয় মূলনীতি লিপিবদ্ধকরণ করা হয়েছে সংবিধানের কত থেকে কত অনুচ্ছেদে? মূলনীতির কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট। 10 থেকে 25, 8 থেকে 25, 8 থেকে 15 নাকি 20 থেকে 25? উত্তর হচ্ছে 8 থেকে 25 নাম্বার। এবং 25-এর পর থেকে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। 4 নম্বর বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের পরিচালনার মূলনীতিসমূহ কার্যকর হবে কিভাবে? রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী, রাষ্ট্র নাগরিকের কার্যের ভিত্তিতে, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নাকি মন্ত্রিসভার ইচ্ছা অনুযায়ী? উত্তর হচ্ছে রাষ্ট্র নাগরিকের কার্যের ভিত্তিতে। 5 নম্বর রাষ্ট্র পরিচালনার মূলনীতি জাতীয়তাবাদ বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 8, 9, 10, 11? উত্তর হচ্ছে 9 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি গণতন্ত্র বাংলাদেশ সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? মূলনীতি গণতন্ত্রের কথা কয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? ইম্পর্টেন্ট এমসিকিউ 6 নম্বর। অপশন দেখো 8, 9, 10, 11।
উত্তর হচ্ছে দেখো 11 নম্বর অনুচ্ছেদ। তোমরা এখান থেকে প্রত্যেকটা এমসিকিউ এর নোট পড়বা, এমসিকিউ এর নোট না পড়লে কিন্তু এগুলো ভুলে যাবা। 12 নম্বর দেখো, 7 নম্বর দেখো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 7 নম্বর, নোট করে নাও। প্রধানমন্ত্রীর মনোনয়নের মাধ্যমে, জাতীয় সংসদে মনোনয়নের মাধ্যমে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের মনোনয়নের মাধ্যমে, নাকি নির্বাচনের মাধ্যমে? উত্তর হচ্ছে নির্বাচনের মাধ্যমে কি হবে? জেলা পরিষদের চেয়ারম্যান নির্ধারণ করা হবে। 8 নম্বর, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? ক, মূলনীতিসমূহ না মানলে নাগরিকগণ শাস্তি পাবে, মূলনীতিসমূহ আন্দোলনের মাধ্যমে বলবৎযোগ্য নয়, মূলনীতিসমূহ আইনের মাধ্যমে ব্যাখ্যা নয়, মূলনীতিসমূহ মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাখ্যা বলবৎযোগ্য। উত্তর হচ্ছে খ নম্বর, মূলনীতিসমূহ আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। 9 নম্বর, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমাজতন্ত্র কয় নাম্বার ধারায় আছে? সমাজতন্ত্রের কথা কত বলছে? উত্তর হচ্ছে 10 নম্বর ধারায় আছে। 10 নম্বর প্রশ্ন, 12 নং অনুচ্ছেদে রাষ্ট্রীয় কোন মূলনীতির কথা উল্লেখ করা আছে? 12 নং অনুচ্ছেদে কথা বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা। তোমরা যদি বই খুলে দেখো তাহলে ধর্মনিরপেক্ষতা টপিকটা যখন ওপেন করবা সেখানে কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমি শুধু প্রশ্নটা জাস্ট ঘুরাই দিছি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুযায়ী প্রত্যেক কাজের বিনিময়ে কিসের ভিত্তিতে পারিশ্রমিক পাবে? বংশ অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী, নাকি গ্রাম শহর অঞ্চলের ভিত্তিতে? উত্তর হচ্ছে কি, যে যত যোগ্যতা সে তত পারিশ্রমিক পাবে। 12 নম্বর, সাংবিধানিক নিয়োগ বা সরকারি নিয়োগের লাভে সুযোগের সমতা নাগরিকের কোন ধরনের অধিকার? পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, মৌলিক, রাষ্ট্রীয়, কোনটা? উত্তর হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিক কোথায় মামলা করতে পারবে? আপিল বিভাগে, হাইকোর্ট বিভাগে, নিম্ন আদালতে, নাকি দেওয়ানি আদালতে? উত্তর হচ্ছে হাইকোর্ট বিভাগে। 14 নম্বর, গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি কোনটা? মৌলিক অধিকার, অবাধ স্বাধীনতা, স্বাধীন বিচার ব্যবস্থা, নাকি শক্তিশালী প্রশাসন? এর উত্তর দিতে বললে কেউ পারবে না। উত্তর হচ্ছে মৌলিক অধিকার। 15 নম্বর, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবে? 41, 42, 43, 44 কোন অনুচ্ছেদের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 44 নম্বর অনুচ্ছেদ, কারণ 25 থেকে 48 হচ্ছে মৌলিক অধিকার আছে। মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে সংক্ষুব্ধ ব্যক্তি আবেদন করতে পারবে? মৌলিক অধিকারের জন্য। ঠিক খেয়াল করে দেখো, 102-এর 1 অনুচ্ছেদ। এখন বলতে পারো ভাইয়া এতগুলো অনুচ্ছেদ যদি মনে না থাকে তাহলে কি করব? দরকার নাই, কিন্তু যদি সম্ভব হয় তাহলে স্লাইডে উল্লেখ করা যে অনুচ্ছেদগুলো আছে সেগুলো একটু পড়বা। রাষ্ট্রীয় মূলনীতি করা হয়েছে সংবিধানে কত নম্বর অনুচ্ছেদের কথা বলা হয়েছে? 8 থেকে 25। মূলনীতি হচ্ছে 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদের কথা বলা হয়েছে। 18 নম্বর, বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কার্যকর হয় কীভাবে? রাষ্ট্রপতির ইচ্ছা, প্রধানমন্ত্রীর ইচ্ছা, রাষ্ট্র নাগরিকের কাজের ভিত্তি, নাকি মন্ত্রিসভার ইচ্ছা অনুযায়ী? উত্তর হচ্ছে খ নম্বর, রাষ্ট্র এবং নাগরিকের কাজের ভিত্তিতে। আমি পারছি কিন্তু ভাইয়া, থ্যাংক ইউ লামিয়া জুই। রাষ্ট্র পরিচালনার মূলনীতি জাতীয়তাবাদ কততম অনুচ্ছেদে বর্ণিত করা হয়েছে? উত্তর হচ্ছে 9 নম্বরে। তাহলে 10 নম্বরে কোনটা? 10 নম্বরে হচ্ছে সমাজতন্ত্র। বাইশ নম্বর দেখো, বাংলাদেশের সংবিধানে 17তম সংশোধনী আনা হয় কত সালে? 17তম সংশোধনী। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 2018 সালে। ব্যাখ্যাটা দেখো, বাংলাদেশ সংবিধানের 17তম সংশোধনী
2018 সালে 8 জুলাই জাতীয় সংসদে কী করা হয়, পাশ করা হয়। এই সংশোধনের মাধ্যমে সংরক্ষিত মহিলা আসনের মেয়াদ 25 বছর বৃদ্ধি করা হয়। যে কেউ একবার নির্বাচিত হলে আগামী 25 বছর তাকে আর নির্বাচন করা লাগবে না। নির্বাচনের গান যদি আওয়ামী লীগেরটা হয় তাহলে ওটা শোনো, কারণ আওয়ামী লীগের মতো নির্বাচনের গান কেউ বানাইতে পারেনি, ওটা জোস। সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটা? গুড গভর্নেন্স, গুড গভর্নমেন্ট নাকি বেটার গভর্নমেন্ট? উত্তর হচ্ছে কি গুড গভর্নেন্স। সুশাসন প্রত্যয়টি নির্দেশ করে নিজের কোন শব্দটিকে? শাসনের প্রকৃতিকে, সরকারের ব্যবস্থাকে, প্রশাসনকে নাকি শাসন কাঠামোকে? উত্তর হচ্ছে শাসনের প্রকৃতি, যে শাসনটা কেমন হবে এটা বুঝাই দেয়। 25 নাম্বার, সুশাসনের মূল চাবিকাঠি কোনটা? সংসদীয় সরকার, শক্তিশালী প্রশাসন, জবাবদিহিতা নাকি আইনি কাঠামো? উত্তর হচ্ছে জবাবদিহিতা। দাঁড়িপাল্লার ওইটা ভালো, আমি এখনো শুনি নাই, শোনা লাগবে তাহলে। 26 নাম্বার, একটি সমাজের সামগ্রিক অবস্থা যাচাই করার জন্য কোনটির মানদণ্ড হিসেবে ব্যবহৃত করা হতে পারে? গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সামাজিক গতিশীলতা নাকি সুশাসন? উত্তর হচ্ছে সুশাসন। বাংলাদেশ সংবিধানে সুশাসনের অন্তরায়ের অনুচ্ছেদ কোনটা? সুশাসন আছে এমন অনুচ্ছেদ কোনটা? উত্তর হচ্ছে 70 নং অনুচ্ছেদ। কোনো সংসদ সদস্য যদি দলের বিপক্ষে ভোট দেয় তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে, অর্থাৎ কি তুমি দলের বাইরে যাইতে পারবা না। অর্থাৎ ধরলাম যে রোশনি দাঁড়িপাল্লা থেকে নির্বাচন করছে, সে পরবর্তীতে বিএনপি সাপোর্টার হইতে পারবে না, এটাই হচ্ছে বাধা। 28 সংবিধানের সংশোধনীর মাধ্যমে গৃহীত কোন পদক্ষেপটি সুশাসনের উদ্দেশ্যে করা হয়েছে? উপরাষ্ট্রপতির পদ বিলোপ করা, খেতাব সম্মান বিলোপ করা, রাষ্ট্রপতির অনুমোদন, পরিবেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন? উত্তর হচ্ছে পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করা। সুশাসন প্রতিষ্ঠার দাবিদার কোন সংশোধনী? মানে সুশাসন আনছে এমন কোন সংশোধনী আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। 29 নাম্বার, দ্বাদশ সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 30 নাম্বার, কোন বিষয়টি সরকারের উচ্চ গুণ হিসেবে বিবেচনা করা হয়? গণতন্ত্র, রাজনৈতিক প্রতিষ্ঠানীকরণ, সুশাসন নাকি বাক স্বাধীনতা? উত্তর হচ্ছে সুশাসন। 31 নাম্বার দেখো, সুশাসন নিশ্চিতকরণের জন্য কোন ধরনের সংবিধান প্রয়োজন? লিখিত, অলিখিত, নমনীয়, সুপরিবর্তনীয়? কোন সংবিধানের দরকার আছে? উত্তর হচ্ছে লিখিত সংবিধানের দরকার আছে। 32 নাম্বার, নিচের কোনটি সরকারের আইন বিভাগের প্রতিনিধিত্ব করে? সুপ্রিম কোর্ট, জাতিসংঘ, হাইকোর্ট নাকি নগর ভবন? উত্তর হচ্ছে জাতীয় সংসদ। পিয়াস রে এটা সবার 33 দেখো, নিচের কোনটি বাংলাদেশের আইনসভার বৈশিষ্ট্য? এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট, সংরক্ষিত আসনের আধিক্য নাকি 400 আসন বিশিষ্ট? বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যের কথা বলছে, উত্তর হচ্ছে কি এক কক্ষ বিশিষ্ট সংবিধান। 33 নাম্বার, নিচের কোনটি বাংলাদেশের আইনসভার বৈশিষ্ট্য? এক কক্ষ বিশিষ্ট। 34 দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নামে একটি সংসদ থাকবে? সংসদের কোন অনুচ্ছেদ অনুযায়ী সেটা থাকবে? উত্তর হচ্ছে 65 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী। রোশনির আব্বু আম্মু তো বেস্ট ফ্রেন্ড, দুজনেই বিএনপি, মানে বুঝলাম না। জান্নাতি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এক্সাম, কংগ্রাচুলেশন। জাতীয় সংসদের স্থায়ী অবস্থান কোথায় হবে? ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর? উত্তর হচ্ছে স্থায়ী আসন হবে ঢাকায়। 36 নাম্বার, কোরামের জন্য কতজন সংসদ সদস্য প্রয়োজন? 45, 50, 55, 60? কোরাম হইতে কতজন দরকার? উত্তর হচ্ছে 60 জন দরকার। ভাইয়া সংবিধানের অভিভাবককে? জাতীয় সংসদ। এটা দুইভাবে উত্তর করা যায়। সংবিধানের অভিভাবক জাতীয় সংসদ, অপশানে যদি জনগণ না থাকে, যদি জনগণ থাকে তাহলে আবার জনগণ। কনফ্লিক্টেড উত্তর হচ্ছে এটা। 37 নাম্বার,
বাংলাদেশের সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে কোনটি বিবেচিত? রাষ্ট্রপতির দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর, সুপ্রিম কোর্ট নাকি জাতীয় সংসদ? উত্তর হচ্ছে জাতীয় সংসদ। তবে খেয়াল করে দেখো, পরীক্ষা আসছিল এটা না, খেয়াল করে দেখো, যদি অভিভাবক সম্পর্কে একমাত্র সুপ্রিম কোর্টকে জাতীয় সংসদের অভিভাবক বলা হয়, অপশন ভিত্তিক খেয়াল করবা, যদি তিনটার মধ্যে সুপ্রিম কোর্ট অপশনে এন্ট্রি দেওয়া থাকে তাহলে সুপ্রিম কোর্ট ডাকাবা, সুপ্রিম কোর্ট নাই তাহলে ডাকাবা সংসদ, সংসদ নাই তাহলে ডাকাবা জনগণ, মানে একটার পরে একটা, এই হিসেবে উত্তর করবা। ভাই আমাদেরকেও একটু অ্যান্সার করতে দেন, কি দরকার, তোমরা তো পরীক্ষাই দিবা, অ্যান্সার করে আর কি করবা। 38 নাম্বার, জাতীয় সংসদের সংসদ সদস্যের সংখ্যা কত? উত্তর হচ্ছে 350 জন। 300টা হচ্ছে আমাদের দ্বারা নির্বাচিত, আর বাকি 50টা কি তাদের দ্বারা নির্বাচিত। সংসদের 2 অধিবেশনের মধ্যে কতদিন বিরতি থাকতে পারে? 40 নাম্বার, 2 অধিবেশনের মধ্যে বিরতি কতদিন থাকবে? উত্তর হচ্ছে 60 দিন, এর বেশি না, মানে সর্বোচ্চ 60 দিন। 41, জাতীয় সংসদের মূল কাজ হলো প্রধানমন্ত্রী নির্বাচন করা, মন্ত্রিসভা গঠন করা, বিরোধী দলের নির্বাচন করা, আইন প্রণয়ন করা। উত্তর হচ্ছে আইন প্রণয়ন করা। 42 নাম্বার, সংসদীয় ভাষায় বিল বলা হয় কাকে? আইনের প্রাথমিক প্রস্তাবনা, সাপ্তাহিক খরচ হিসাব করা, প্রতিদিনের খরচ করা, উন্নয়নের জন্য গৃহীত প্রস্তাব। 42 নাম্বার এমসিকিউটা খাতায় নোট করে নাও। 42 নাম্বার এমসিকিউটা খাতা, হেভি চুল কাটছো তো, কোথেকে কাটলা? মহানগর থেকে? চরম চুল কাটছে, দুর্দান্ত। 80 টাকা 100 টাকা দিয়ে আসছি খুশি। আইনের প্রাথমিক প্রস্তাব। 43 নাম্বার দেখো, জাতীয় অর্থ তহবিলের নিয়ন্ত্রককে? জাতীয় অর্থ তহবিলের নিয়ন্ত্রককে? উত্তর হচ্ছে জাতীয় সংসদ। 44 নাম্বার, জাতীয় সংসদের কাজ কি? আইন প্রণয়ন করা, রাষ্ট্রপতি নির্বাচন করা, মন্ত্রিসভা গঠন করা। আইন প্রণয়নের কাজ উত্তর হচ্ছে 1, 2, 3, তিনটাই করা। জাতীয় সংসদের কাজ কোনটা? তিনটাই করা, যে আইনও প্রণয়ন করবি, রাষ্ট্রপতিও নির্বাচন করবে, মন্ত্রিসভা গঠন করে দিবে। 46 নাম্বার, প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃপক্ষে বা কর্তৃত্বে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তি বা সন্ধি কে অনুমোদন করে? পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় সংসদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট। উত্তর হচ্ছে জাতীয় সংসদ। সংসদ কার সিদ্ধান্ত চূড়ান্ত? স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি আইনমন্ত্রী? উত্তর হচ্ছে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত, কারণ কি স্পিকার হচ্ছে জাতীয় সংসদের নিয়ন্ত্রক। সংসদ সদস্যদের সুযোগ সুবিধা রক্ষা করে কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার নাকি চিফ হুইপ? উত্তর হচ্ছে স্পিকার। ইন হাউস মানে ওনাকে হাউসের চিফ বলা হয়, ইন হাউসের মধ্যে উনি সব কিছু মেনটেন করেন। এবার দেখো, কোনটি বাংলাদেশের জাতীয় অর্থ ভাণ্ডারের রক্ষক? অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় সংসদ নাকি গভর্নর? উত্তর হচ্ছে জাতীয় সংসদ। অনেকেই কিন্তু অর্থ মন্ত্রণালয় দিবে, কারণ নিচে থাপ্পড় দেবো একদম। পঞ্চাশ, স্পিকার কার সাথে পরামর্শ করে সংসদ কার্যপ্রণালী স্থির করে? সংসদ নেতা, সংসদ উপনেতা, চিফ হুইপ নাকি ডেপুটি স্পিকার? উত্তর হচ্ছে সংসদ নেতার মাধ্যমে। যাই হোক, এর মাধ্যমে আমরা কি করলাম? এর মাধ্যমে আমরা দ্বিতীয় পত্রের যতগুলো ওয়ান শটের ক্লাস নেওয়া ছিল সবগুলো কমপ্লিট করলাম। আমি তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম ক্লাসে 1, 2, 6 অধ্যায় কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে 3, 4, 5, 7, 8, 9, 10 এই অধ্যায়গুলো কমপ্লিট করে দিলাম। এই ক্লাসগুলা
এ গ্রুপে তো পাবাই ড্রাইভ লিঙ্কে। এছাড়াও তোমরা কি করবা, ফিচার পোস্টে দেখবা যে এইটারই পিডিএফ ফাইল বা স্লাইড আপলোড করে দেওয়া আছে, সেখান থেকে স্লাইড কমপ্লিট করে ফেলবা। ইনশাল্লাহ এই এমসিকিউগুলো পড়লে অন্তত 80% এমসিকিউ পরীক্ষার খাতায় তুমি কমন উত্তর করতে পারবা। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে, আমার জন্য দোয়া করবা। এবং পরবর্তী ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিলা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, ভালো রাখবা। দেখা হচ্ছে অন্য আরেক ক্লাসে।